আমরা যারা আইএলসের প্যাসেজ ডেইলি সলভ করি এদের মধ্যে একটা জিনিস কমন, যে আমাদের ডেইলি কোনো না কোনো কোয়েশ্চেন টাইপে রেগুলার ভুল হয় বা কোনো ট্র্যাপের কারণে আমরা অ্যান্সার রং করে ফেলি। বাট অ্যানালাইসিসের অভাবে আমাদের সেম মিস্টেকগুলো না বারবার হইতে থাকে। দ্যাটস আ ভেরি ক্রুশাল ইস্যু। বাট আজকের ভিডিওতে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 4 টাইপের ট্র্যাপ এবং তার এক্সাম্পল সহ অ্যানালাইসিস করতে যাচ্ছে। সো বেসিক্যালি আজকের ভিডিওটা হবে ট্র্যাপ অ্যানালাইসিস ভিডিও। কেউ যদি এই চ্যানেলে নতুন জয়েন করে থাকেন, আমি সৈয়দ আবরার সবাব। আমরা এই চ্যানেলে রিডিং রুমে এক্সক্লুসিভলি আইএলস রিডিং নিয়ে কাজ করে থাকি। এছাড়া লাস্টে আমাদের 2টা ভিডিও আপলোড হয়েছে, আজকে 3 নাম্বার ভিডিও ট্র্যাপ অ্যানালাইসিসে। নেক্সট দিন আমরা যে ভিডিও আপলোড দিব সেটা হবে এক্সাম অ্যাপ্রোচের। আর আপনারা যদি আগের ভিডিও দেখে মূল্যবান কিছু শিখে থাকেন বা প্র্যাকটিস করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস স্টার্ট। Okay, so these are the 4 kinds of traps যেগুলা আমরা নর্মালি ফেস করি আইএলটিএস রিডিং প্যাসেজ সলভ করার সময়, এবং এই সব কারণেই আমাদের অ্যান্সার্সগুলো রং হয়। বাট আমরা কখনো এগুলোকে অবজার্ভ করি না বা আমরা কখনো ব্রেকডাউন করে বের করতে পারি না যে এই টাইপের ট্র্যাপের কারণেই আমার অ্যান্সারগুলো রং হয়েছে। তো আমি ট্র্যাপগুলোকে আলোচনা করব এবং প্রত্যেকটা ট্র্যাপের আন্ডারে 3টা থেকে 4টা বা 4টা থেকে 5টা এক্সাম্পল দেওয়ার ট্রাই করব। সো ইট মাইট টেক 30 মিনিটস, মাইট টেক 1 আওয়ার, সো বিয়ার উইথ মি। সো প্রথম ট্র্যাপ টাইপটা সেটা হচ্ছে টাইপ 1, দ্য অ্যান্সার্স লুক অবভিয়াস। মানে আপনার দেখে মনে হতে পারে যে অ্যান্সার এটাই, বাট আসলে অ্যান্সারটা এটা থাকে না। আপনি অ্যান্সারটা মানে লোকেশন সেন্টেন্স পড়ে আপনার মনে হতে পারে যে অ্যান্সার এটাই অ্যান্সার, এরপর আপনি অ্যান্সার দিয়ে দেন, কিন্তু যখন আপনি চেক করতে যান আসলে অ্যান্সার এটা হয় না। পরবর্তীতে যখন আপনি অ্যানালাইসিস করেন দেখেন যে আচ্ছা, এই অ্যান্সার আসলে অন্যরকম, এটার এক্সপ্লেনেশন ঠিক অন্যভাবে দেয়, আমি যেমনি ভাবছি অমনি আসলে ছিল না। এটা এক ধরনের ট্র্যাপ। ট্র্যাপ টাইপ 2 হচ্ছে দ্য টু অ্যান্সার্স লুক কারেক্ট। আপনি অনেক টাইম দেখবেন লাইফে যে লিস্ট অফ হেডিংস বা ইনফরমেশন ম্যাচিং বা এমসিকিউতে সবচেয়ে বেশি এই প্রবলেমটা হয় যে 2টা অপশন সেম, কোনটা আমি চুজ করুন, 2টা অপশন সেম, রাইট? তো এই সব টাইপগুলোকে আমি টাইপ 2তে ভাগ করছি এবং ট্রাই করবো আজকে এরকম 3টা থেকে 4টা বা এর চেয়ে বেশি এক্সাম্পল দেওয়ার। এরপর আছে ট্র্যাপ টাইপ 3, যেখানে আসলে প্যারাফ্রেজিংটা অনেক ডিফিকাল্ট থাকে। এই জায়গায় আসলে আমাদের ভোক্যাবটা অনেক বেশি দরকার। আসলে যে অনেকে বলে না রিডিংয়ের জন্য ভোক্যাব লাগবে, রিডিং না হচ্ছে না তাহলে ভোক্যাব পড়েন, পাগল বানায় ফেলে ভোক্যাব পড়েন বলতে বলতে। এই যে এটার জন্য ট্র্যাপ টাইপ 3, কারণ এখানে আসলেই প্যাসেজে যে কথা বলছে ওইটা কোয়েশ্চেনের কিওয়ার্ড বা কোয়েশ্চেনের যে ওয়ার্ডসগুলো আছে এগুলোর সাথে প্যারাফ্রেজ করাটা ডিফিকাল্ট, যার কারণে আমরা না মিনিংটা ক্যাচ করতে পারি না। মিনিং ক্যাচ করতে না পারলেই আপনি কনফিউজড হয়ে যাবেন, আর কনফিউজড হয়ে যাওয়া মানেই হচ্ছে আপনি হৃদয় থেকে একটা অ্যান্সার চুজ করে দেবেন, যার কারণে অ্যান্সার হয়ে যাবে রং। সো প্যারাফ্রেজিং উইকের কারণে এই জিনিসগুলো হয়। যখন আপনার প্যারাফ্রেজিং উইক থাকে তখন আপনি কনফিউজটা বেশি হন। এরপর আছে ট্র্যাপ টাইপ 4। এটা আসলে কিছু বলার নাই, এটা আসলে ইচ্ছা করে ডিফিকাল্ট। ক্যামব্রিজ চাই যে আপনি কয়েকটাতে একটু বেশি চিন্তা করেন, একটু ভাবেন। এই সব কারণে মানে এই ট্র্যাপ টাইপ 4-এর কারণে আমাদের কিছু অবভিয়াস ভুল যায়। যেমন আপনি প্যাসেজ 1 করতেছেন, 13টার মধ্যে 11টা হয়েছে, 2টা হয় নাই। কেন 2টা হয় নাই? এই ট্র্যাপ টাইপ 4-এর কারণে। বা প্যাসেজ 3 করতেছেন, আপনার 14টার মধ্যে 12টা হয়েছে, 2টা ভুল গেছে, এই যে এটার কারণে। আপনার কিন্তু রিডিং ওকে, আপনি কিন্তু জানেন যে আপনার রিডিংয়ের ক্যাপাবিলিটি 35 36 খুব ভালো উঠতেছে, বাট ওই যে 3টা 4টা ভুল যাচ্ছে কারণ এই যে দ্য স্কোর ডিস্ট্রয়িং ট্র্যাপস। ওর কাজই হচ্ছে এমন একটা সেট আপ করা যেন আপনি মানে ওর ওয়ার্ডের যে খেলাটা আছে ওর ওয়ার্ডিংটা ধরতে না পারেন এত সহজে। আনলে তো আমরা সবাই রিডিংয়ে ব্যান্ড 9 স্কোর করে ফেলতাম, রাইট? আমি নিজেই আমি যখন পরীক্ষা দিই, আমি 2বার আসলে আইএলটিএস পরীক্ষা দিছি। প্রথমবারই আমার 8.5 আসছিল। সো তখন আমার যেসব মিস্টেক গেছে আমি মনে করি, আমি বিশ্বাস করি এই যে ট্র্যাপ টাইপ 4-এর কারণে, আর কিছু না। ওকে, সো আমরা প্রত্যেকটা ট্র্যাপ টাইপের আন্ডারে 3টা থেকে 4টা এক্সাম্পল বা তার বেশি দেখার ট্রাই করব। তো স্টার্ট করি ট্র্যাপ টাইপ 1 থেকে, যেখানে অ্যান্সার্স আসলে অবভিয়াস
কিন্তু আসলে অবভিয়াস না। ওকে, লেটস সি ওয়ান অফ দ্য এক্সাম্পলস। আমাদের কাছে আজকে একটা প্যাসেজ আছে, ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার্স। তাছাড়া আরও দুইটা প্যাসেজ আছে, প্রত্যেকটা প্যাসেজের থেকে আমি একটা দুইটা এরকম এক্সাম্পল দেওয়ার ট্রাই করব। ওকে, তো সবার আগে আমাদের কাছে আছে ট্র্যাপ টাইপটা। ওকে, সরি, রং পেন ইউজ করে ফেলছি, দিস ওয়ান। দেখেন এখানে কি বলছে, পোলার বেয়ার্স suffer from various health problems due to buildup of fat under their skin. So polar bears various health problems uh, due to buildup of fat under their skin. So চারটা কিওয়ার্ড আছে আমার এখানে, যদি আমি চারটা কিওয়ার্ডকে স্ক্যান করি, চারটা কিওয়ার্ডকে স্ক্যান করলে আপনি দেখবেন যে আপনার ফাইনাল কিওয়ার্ডটা, আচ্ছা ফাইনাল কিওয়ার্ডের আগে আমি একটু দেখাই দিই কই কই কিওয়ার্ড আছে। এখানে একটা কিওয়ার্ড আছে, এখানে ফ্যাট আছে, এখানে স্কিন আছে, এখানে অবিস আছে, এবং এখানে আছে ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ। ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ভ্যারিয়াস হেলথ প্রবলেমসের সাথে যায়। তো যেহেতু লাস্ট কিওয়ার্ডটা এখানে পাওয়া গেছে, সরি, যেহেতু লাস্ট কিওয়ার্ডটা এখানে পাওয়া গেছে, এটা আমার লোকেশন সেন্টেন্স। বাট আমার আসলে গেম ওয়ার্ড কি? গেম ওয়ার্ড বাই দ্য ওয়ে হচ্ছে যার উপর ডিপেন্ড করে, কোশ্চেনের যার উপর ডিপেন্ড করে যে অ্যান্সার ট্রু, ফলস নাকি নট গিভেন হবে। সো দেখেন কোশ্চেন 1, পোলার বেয়ার সাফার ফ্রম ভ্যারিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। সাফার করে কি না, মেন ঘটনা হচ্ছে পোলার বেয়ার সাফার করে কি না, এইটুক বের করলে আপনার হয়ে গেছে। যদি সাফার করে ইয়েস, তাহলে অ্যান্সার হবে ট্রু। যদি সাফার করে না, নো, তাহলে অ্যান্সার হবে ফলস। যদি পোলার বেয়ারের সাফারিংয়ের কনসেপ্ট দেওয়া না থাকে, তাহলে অ্যান্সার হবে নট গিভেন। বাট আপনি এই সেন্টেন্সটা যখন পড়বেন তখন দেখবেন যে হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ অ্যাডিপোজ টিস্যু, এগুলোর কিছু কোশ্চেনে দেওয়া নেই, would be considered obese and would likely to suffer from diabetes and heart disease. এটুক দেখলেই বোঝা যায় যে সাফার করে, তার মানে অ্যান্সার হচ্ছে ট্রু। বাট আসলে ঘটনাটা এটা না, কারণ এখানে পোলার বেয়ার্স দেওয়া আর এখানে দেওয়া আসলে হিউম্যান। সো আমার তো লোকেশন সেন্টেন্সে টপিকটা ম্যাচ করে নেই। সো আমার এক লাইন বেশি পড়তে হবে। দেখেন এখানে ইয়েট দেওয়া আছে, পরের সেন্টেন্স যদি কানেক্টর দিয়ে স্টার্ট হয়, এটা হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স, মানে পরের সেন্টেন্সটা আগের সেন্টেন্সের সাথে কানেক্টেড, এবং এখানে পোলার বেয়ার্সের মেনশন আছে। সো এটা হচ্ছে আমার রিয়েল লোকেশন। সামটাইমস লোকেশন সেন্টেন্স বের হওয়ার পরেও এক লাইন বেশি পড়তে হয়। কেন? কারণ এটা ক্যামব্রিজের সেট আপ, ওরা পরের সেন্টেন্সটাকে এমনভাবেই বিল্ড করে যেন এটা প্রিভিয়াসলি রেফার্ড হয়, আগের সেন্টেন্সের সাথে রেফার্ড হয়। যদি এই সব বেসিক ক্লিয়ার করতে চান, আমার একটা প্লে লিস্ট আছে, আমি হয়তো এই ভিডিওর উপরে এই যে এদিকে কোথাও আই বাটন থাকে, ওই জায়গায় আমি দিয়ে দেওয়ার ট্রাই করব। আপনি চাইলে ওখান থেকে দেখতে পারেন, এই ভিডিওর পরে দেখেন, বা ডিসক্রিপশনে কোথাও আমি লিঙ্ক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, সো বেসিক্যালি কি বলছে যে পোলার বেয়ার সাফার করে কিনা, বাট এখানে ইয়েটের আগে আমি পাইছিলাম সাফার করে, হিউম্যানসরা সাফার করে। সো ইয়েটের পরে আমি পাবো সাফার করে না। সো পোলার বেয়ার্স সাফার করে না, সাফার নো, নট সাফার, তার মানে অ্যান্সার হচ্ছে ফলস, এটা রাইট অ্যান্সার। তারপর আমি পড়ি, yet the polar bears experiences no such consequences, ওরা সাফার করে না, দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার ইজ ফলস। অ্যান্সার দেখতে অবভিয়াস কিন্তু আসলে না। ওকে, এরকম আরও একটা এখানেই আছে, লেট মি শো ইউ 3 নাম্বারটা। 3 নাম্বারে কী বলছে একটু দেখি, এল অ্যান্ড কলিগস ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার্স টু কম্পেয়ার পোলার বেয়ার্স অ্যান্ড ব্রাউন বেয়ার্স জেনেটিক্যালি। কম্পেয়ার পোলার বেয়ার্স, ব্রাউন বেয়ার্স জেনেটিক্যালি, এগুলো আমার কিওয়ার্ড। সো হিয়ার ইজ এল অ্যান্ড কলিগস, there is the topic of compare polar bears, brown bears. Okay, so these are the topics. তো দেখি এখানে কি বলছে, বাট আমার গেম ওয়ার্ডটা কি এটা, সরি আগে গেম ওয়ার্ডটা বের করতে হবে। গেম ওয়ার্ডটা হচ্ছে এখানে যে এল অ্যান্ড কলিগস ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার কিনা, যদি ওরা আসলেই ফার্স্ট রিসার্চার ইয়েস হয় তাহলে অ্যান্সার হবে ট্রু। যদি হয় ফার্স্ট রিসার্চার নো, মানে অন্য কোনো রিসার্চার, মানে ফার্স্ট না আর কি, সেকেন্ড হইতে পারে, থার্ড হইতে পারে, বা 100তম হইতে পারে, জাস্ট ফার্স্ট না, দ্যাট মিনস দ্য অ্যান্সার ইজ ফলস। বাট যদি ওরা কততম রিসার্চার এটার মেনশন দেওয়াই না থাকে, অ্যান্সার হবে নট গিভেন, রাইট? বাট আমাদের একটা প্রবলেম আছে, আমরা এইসব জিনিস ভুলে দিই, আমরা এইসব জিনিস খেয়াল করি না। বলছে এ স্টাডি বাই
a study by L and colleagues shed light on this mystery. তার মানে ওরা স্টাডি করছে, দে কম্পেয়ার করছে স্ট্রাকচার অফ পোলার বেয়ার্স উইথ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভ ফ্রম এ ওয়ার্মার ক্লাইমেট, দ্য ব্রাউন বেয়ার, সব কিওয়ার্ড ম্যাচ হয়ে গেছে। যখন আমাদের সব কিওয়ার্ড ম্যাচ হয়ে যায় তখন আমরা সবার আগে অ্যান্সার দিতে চাই ট্রু, কিন্তু এটা তো আমার মেইন ঘটনা না, অ্যান্সার তো এটা চাই না। অ্যান্সার বলছে যে দ্য ফার্স্ট রিসার্চার্স কি না, এটা আমার বের করতে হবে। যদি এটা আসলে হয় তাইলে অ্যান্সার হবে ট্রু, রাইট? তাছাড়া অনেকে মনে করে যে এখানে তো রিসার্চ করছেই, তার মানে ওরা ফার্স্ট রিসার্চার, যেহেতু রিসার্চ করছে। এটাও রং, এই চিন্তাভাবনাও রং। অনেকে এইভাবে ভাইবা অ্যান্সার দেওয়া দেয়, বাট এটাও চিন্তাভাবনাটা রং। বাট দ্য থিং ইজ, এখানে ফার্স্ট রিসার্চার এর মেনশন কোথাও করে নাই, এবং ফার্স্ট রিসার্চার যে না এই মেনশনটাও কোথাও করে নাই। অ্যান্ড আপনি বলতে পারেন ভাইয়া পরের লাইন তো প্রিভিয়াস রেফারেন্স আছে, দিস আছে, তাহলে চলেন এই লাইনটাও পড়ি, যেহেতু এটার সাথে কানেক্টেড। দিস অ্যালাউড দেম টু ডিটারমাইন দ্য জিনস দ্যাট হ্যাভ অ্যালাউড পোলার বেয়ার্স টু সার্ভাইভ ইন ওয়ান অফ দ্য টাফেস্ট এনভায়রনমেন্টস অন আর্থ। দিস হ্যাজ অ্যালাউড দেম টু ডিটারমাইন দ্য জিনস, কিন্তু এখানে একবারও বলে নাই যে দে আর ফার্স্ট অর নট। ঠিক আছে, জাস্ট বিকজ ইট ইজ নট মেনশনড, দ্যাট মিনস দ্য অ্যান্সার ইজ নট মেনশনড। It is not given. True is not the right answer. Okay, so it might seem obvious but it is not. এছাড়া এখানে আরো একটা আছে, let me show you. 7 নাম্বার। ওকে, লেটস সি এখানে কেমনে বলছে জিনিসটা। আমি একটু ক্লিন করে সেট আপটা করি। মেকানিজম, ওকে, আই ফাউন্ড ইট। 7 নম্বরে কি বলছে? পোলার বেয়ার্স মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেন্সিটি কুড অলসো বি ইউজড বাই পিপল ওয়ান ডে। এগুলো আমার কিওয়ার্ড। তো আমি যদি স্ক্যান করি, এই প্যারাগ্রাফটা অ্যান্সার আছে। দিস ইজ মেকানিজম, দিস ইজ বোন রিমডেলিং, উইচ ইজ দ্য প্যারাফ্রেজিং অফ ইনক্রিজিং বোন ডেন্সিটি, চেঞ্জিং বোন ডেন্সিটি, এবং বোন রিমডেলিং ইজ অলসো চেঞ্জ। সো দিস ইজ, I think you got it. Then there is the mention of bedridden humans, astronauts, which is referred to people, and potential is referred to one day. So সব keywords গুলোই ম্যাচ করতেছে, কিন্তু আমার যে গেম ওয়ার্ড কুড বি ইউজ, তার আগে আমি কোশ্চেনটা একবার পড়ি। দ্য পোলার বেয়ার্স মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেন্সিটি could also be used by people one day. So could also be used কিনা, people can use it or not. Okay, could use or not. So আমি একটু লোকেশন সেন্টেন্সটা রিড করে দেখি কি বলছে। If the mechanism of bone remodeling in polar bears can be understood, many bedridden humans and even astronauts could potentially benefit. এখানে একবারও ক্লিয়ার করে বলে নাই যে ওরা ইউজ করতে পারবে কিনা। সো আমার সবার ফার্স্ট গেস হচ্ছে নট গিভেন, রাইট? মনে হইতেছে যে নট গিভেন, কারণ এখানে ইউজ করবে যে এই কথাটা একবারও বলে নাই। কিন্তু আমরা একটা জিনিস মিস করে গেছি, এখানে বলছে কুড বি ইউজড অর নট, হইতে পারে দে কুড ইউজ সামডে। আপনি দেখেন এখানে ক্লিয়ারলি বলছে দে কুড পোটেনশিয়ালি বেনিফিট, কারণ কুড বেনিফিট ইজ ইকুয়ালস টু কুড ইউজ, ওকে, বা কুড বি ইউজড, একই কথা। এখানে দেখেন মোডাল এর একটা ব্যালেন্স করে দিছে। আপনি যদি শুধু ইউজকে ধরে অ্যান্সার করতে চান তাহলে কিন্তু হবে না, মোডালকে ধরে ওরা আসলে ব্যালেন্স করছে। সো কুড বেনিফিট ইজ ইকুয়াল টু কুড বি ইউজড। তো কুড বি ইউজড ইয়েস মানে হচ্ছে দ্য অ্যান্সার ইজ নট গিভেন, ইট ইজ ট্রু, ইট কুড বি ইউজড। সো এই প্যারাগ্রাফ থেকে আমি দুইটা দেখানোর ট্রাই করলাম। চলেন আরেকটা প্যারাগ্রাফে যাই, যেখানে আমরা এরকমই, মানে দেখতে মনে হইতেছে অ্যান্সার এরকম, রাইট, বাট আসলে না, এরকম কিছু দেখার ট্রাই করি। We have two more questions from the same trap type. Trap typeটা ছিল কোশ্চেনের অ্যান্সার দেখতে অবভিয়াস বাট আসলে না। ওকে, সো একটা প্যাসেজ আছে, দ্য স্টেপ পিরামিড অফ ডিজে। এখানে 25-26 ডাবল MCQ কোয়েশ্চেন আছে। আমরা কোয়েশ্চেনটা দেখব এবং অপশনসগুলো দেখব, এবং দেখব যে আসলে কিছু লোকেশন
আছে যেগুলো দেখলে মনে হয় যে অ্যান্সার এটা হইতে পারে, কিন্তু আসলে অ্যান্সার এটা না। সো কোয়েশ্চেনে বলছে উইচ টু অফ দ্য ফলোয়িং পয়েন্টস ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট কিং ডিজে। সো এখানে যখন আপনি কিং ডিজে দেখবেন, মানে প্যাসেজে যখন আপনি কিং ডিজে দেখবেন বুঝে নেবেন ওইটাই এটার লোকেশন সেন্টেন্স। সো এতে বলছে ইনিশিয়ালি হি হ্যাড টু বি পারসুয়েডেড টু বিল্ড ইন স্টোন রাদার দেন ক্লে। জানেন রাদার দেন মানে কিন্তু নট, রাদার দেন মানে হচ্ছে নট। সো হি হ্যাড টু বি ইনিশিয়ালি, শুরুতে হি হ্যাড টু বি পারসুয়েডেড টু বিল্ড ইন স্টোন নট ইন ক্লে, নট ক্লে। ওকে, সো বিতে বলছে আবার there is disagreement concerning the length of his reign. Reign মানে কিন্তু রুলিং টাইম বা রুলিং পিরিয়ড। ওকে, এরপর বলছে সিতে হি ফেইলড টু অ্যাপ্রিসিয়েট আইস পার্ট ইন দ্য ডিজাইন অফ দ্য স্টেপ পিরামিড। ওকে, অ্যাপ্রিসিয়েট দ্য আইস পার্ট। ডিতে বলছে এ ফিউ অফ হিজ পজিশনস ওয়ার স্টিল ইন হিজ tomb when archaeologists found it. Few of his possessions were still in his tomb. ইতে বলছে he criticized the design and construction of other pyramids in Egypt. সো আমরা দেখি বি নাম্বার প্যারাগ্রাফে এখানে একটা ডিজে আছে, এখানে একটা ডিজে আছে। সো প্রথম লাইনে কি বলছে একটু দেখি। ডিজে ওয়াজ দ্য ফার্স্ট কিং of the third dynasty of Egypt and the first to build in stone. He was the first to build in stone. আপনার এটা দেখলে মনে হতে পারে যে অ্যান্সার ইজ এ, মনে হইতে পারে, কারণ ফার্স্ট মানে আপনার মনে হতে পারে ইনিশিয়ালি, বিল্ড ইন স্টোন, এখানে বিল্ড ইন স্টোনের রেফারেন্স দেওয়া আছে, কিন্তু ইনিশিয়ালি মানে কিন্তু ফার্স্ট না, মানে এই ফার্স্ট না। ইনিশিয়ালি এখানে এতে যেটা বুঝেছে ইনিশিয়ালি হি হ্যাড টু বি পারসুয়েডেড, পারসুয়েডেড মানে হচ্ছে কনভিন্স করা। ওকে, সো হি হ্যাড টু বি পারসুয়েডেড ইনিশিয়ালি টু বিল্ড ইন স্টোন রাদার দেন ইন ক্লে। সো এই রাজা স্টোনে বিল্ড করার জন্য শুরুতে তাকে পারসুয়েট করা লাগছে, শুরুতে তাকে পারসুয়েট করা লাগছে। এই কথাটা, এই সেন্টেন্সটার কোথাও নাই, যার কারণে এই অপশনটা নট গিভেন। কারণ এখানে ইনিশিয়ালি পারসুয়েট করার দরকার ছিল, এই কথাটা বলে নেই। ওকে, সো এটা দেখতে মনে হয় অ্যান্সার, বাট আসলে এরকম না। এরপরে দেখেন বিতে কি বলছে, সরি বি না, বি এর লাস্টে ডিজে আছে, এখানে কি বলছে ডিজে ইজ থট টু হ্যাভ রিন্ড ফর 19 years, থট টু হ্যাভ রিন্ড ফর 19 years, বাট খুব ইম্পর্ট্যান্ট একটা বাট এটা, বাট সাম হিস্টোরিয়ানস অ্যান্ড স্কলার্স অ্যাট্রিবিউট এ মাচ লঙ্গার টাইম ফর হিজ রুল। এরপর আর না পড়লেও চলবে। বেসিক্যালি এখানে ঘটনা হচ্ছে মানুষ নর্মালি ভাবে যে 19 years সে রুল করছে, বাট হিস্টোরিয়ানস ভাবে যে ইট ওয়াজ মাচ লঙ্গার টাইম। এখানে কিন্তু রাইট অ্যান্সারটা দেওয়া, এবং রাইট অ্যান্সারটা বিয়ের সাথে ম্যাচ করে কিভাবে, দেয়ার ইজ ডিসএগ্রিমেন্ট কনসার্নিং দ্য লেন্থ অফ হিজ রিন। লেন্থ অফ হিজ রিন মানে যে টাইম অফ হিজ রুলিং পিরিয়ড, এই কথাটার সাথে ম্যাচ করে। কিন্তু ডিসএগ্রিমেন্টটা কই, এই যে বাট, এইটাই হচ্ছে ডিসএগ্রিমেন্ট। মানুষ ভাবতো 19 বছর, বাট হিস্টোরিয়ানস এবং স্কলার্সরা ভাবে মাচ লঙ্গার টাইম, এইটাকেই বলে ডিসএগ্রিমেন্ট। সো ডিসএগ্রিমেন্ট ওয়ার্ডটাকে এইভাবে ওরা হাইড করে রাখছে, প্লেন সাইটে হাইড করে রাখছে। আপনি পড়বেন ঠিকই, কিন্তু এটা যে ডিসএগ্রিমেন্ট এই জিনিসটা আপনি নর্মালি বুঝবেন না, তখন আপনার অ্যান্সার রং হবে, এবং অ্যান্সার রং হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আপনার অ্যান্সার রং না হলে আপনি কোনো দিন রিয়ালাইজ করতে পারবেন না যে এই সেট আপটা 19 years বাট মাচ লঙ্গার টাইমে যে সেট আপটা, এটা যে আসলে ডিসএগ্রিমেন্ট। সো বি ইজ আওয়ার অ্যান্সার। ওকে, তাছাড়া আর একটা লোকেশন আছে যেখানে এরকমই একটা ট্র্যাপ দেওয়ার ট্রাই করছে, সেটা হচ্ছে ওকে এখানে দেখেন ডি, ডি এর এখানে একটা ডিজে আছে। সো আমরা পড়ার ট্রাই করি কি বলছে। ডিজে ওয়াজ সো প্রাউড অফ হিজ অ্যাকমপ্লিশমেন্ট দ্যাট হি ব্রোক দ্য ট্রেডিশন of having his own name on the monument and had eyes name carved on the wall as well. So আপনার এটা দেখলে মনে হতে পারে যে অপশন সি, হি ফেইল টু অ্যাপ্রিসিয়েট, কারণ এখানে ব্রোক বলছে, এখানে ফেইল ম্যাচ করতেছে, আইস পার্ট, আইজ নেম সব কিছু ম্যাচ করতেছে, রাইট, কিন্তু আমরা আইডিয়াটা ম্যাচ করতেছি না, আমরা এই জায়গায় ওয়ার্ড ম্যাচ করে ফেলছি। ঠিক আছে, ঘটনাটা কি বোঝার ট্রাই করেন। This guy, this DJ, King DJ,
ব্রোক দ্য ট্রেডিশন, হি বেসিক্যালি একটা ট্রেডিশন ছিল যেটাকে সে ব্রেক করছে। ট্রেডিশনটা কি ছিল? অফ হ্যাভিং অনলি হিজ ওন নেম অন দ্য মনিউমেন্ট, মনিউমেন্টে রাজার নাম থাকবে শুধুমাত্র, এটাই হচ্ছে ট্রেন্ড, এটাই হচ্ছে ট্রেডিশন। এটাকে সে ব্রেক করছে। ব্রেক কইরা আইজ নেমও ওই মনিউমেন্টে কার্ভ করে দিছে। সো এটা তো আরও অ্যাপ্রিসিয়েট করা হইলো। নিজের নামের সাথে আইয়ের নেমও লেখছে এবং ট্রেডিশনটা ব্রেক করছে। কিন্তু সিতে বলছে হি ফেইলড টু অ্যাপ্রিসিয়েট আইস পার্ট, এটা তো ফলস হয়ে গেল। ফেল করে নাই, সে উল্টা আরও পাস করছে অ্যাপ্রিসিয়েট করতে। সো দ্যাট দ্য অপশন ইজ ফলস। বাট জাস্ট বিকজ এখানে কিছু ওয়ার্ডস আছে যেগুলা অপশনের সাথে একটু ম্যাচ হয়, আমরা না অপশনটাকে চুজ করে ফেলি। কারণ আমরা আইডিয়া ম্যাচ করি না, আমরা ওয়ার্ড ম্যাচ করি। এটা আমাদের অনেক বড় প্রবলেম। এই প্রবলেম থেকে যেদিন আমরা বের হতে পারবো, ওদিন আমরা রিডিংয়ে 7.5, 8, 8.5, 9 এগুলো সব কিছু অ্যাচিভ করা পসিবল। জাস্ট আপনি একটা জিনিস মনে রাখবেন যে আইডিয়াটা ম্যাচ করতে হবে, ওয়ার্ড ম্যাচিংটা আসলে মেইন ঘটনা এখানে না। ওকে, সো আরেকটা লোকেশন আছে যেখানে ডি এর সাথে একটা রেফারেন্স আছে। যেমন এখানে বলছে এফ নাম্বার প্যারাগ্রাফে, ডিজে's grave goods and even his body was stolen at some point in the past, and all archaeologists found were a small number of valuables overlooked by the thieves. যেহেতু আপনি দেখতেছেন যে স্টোলেন আছে, আপনার ব্রেন মনে করবে কি সবই স্টিল করা হয়ে গেছে, কিন্তু ডিতে বলছে এ ফিউ অফ হিস পজিশনস ওয়ার স্টিল ইন দ্য টম। যেহেতু স্টোলেন আছে তার মানে তো সব স্টিল করা হয়েই গেছে, আবার এ ফিউ করতে আসবে, তার মানে ডি অ্যান্সার হবে না। কিন্তু ঘটনা এখানে না, ঘটনা হচ্ছে and all archaeologists found were a small number of valuables overlooked by the thieves. তার মানে থিভসরা সব চুরি করে নাই, ওভারলুক করছে কিছু, স্মল নাম্বার অফ ভ্যালুয়েবলস ওভারলুক করে গেছে। এইটাই হচ্ছে এ ফিউ অফ হিস পজিশনস। এ স্মল নাম্বার অফ হিস ভ্যালুয়েবলস মানে হচ্ছে এ ফিউ অফ হিস পজিশনস। একদম ডিরেক্টলি প্যারাফ্রেজিং, ডিরেক্ট আইডিয়া ম্যাচিং। ওয়ার স্টিল ইন দ্য টম্ব ওয়েন আর্কিওলজিস্টস ফাউন্ড ইট, অল আর্কিওলজিস্টস ফাউন্ড। সো ডি ইজ আওয়ার অ্যান্সার, কারণ আইডিয়াটা কমপ্লিটলি ম্যাচ করছে। জাস্ট বিকজ আমরা স্টোলেন দেখা মনে করি যে সবই স্টিল হয়ে গেছে, আসলে অ্যান্সারটা এভাবে না। ঠিক আছে, সো ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, জাস্ট বিকজ দেয়ার ইজ এ নাম্বার অফ ভ্যালুয়েবলস ওয়ার লেফট। ই এর মেনশন অন দি আদার হ্যান্ড, ই অপশনটার মেনশন কোথাও নেই, পুরো প্যারাগ্রাফে কোথাও ই এর মেনশন নেই। মেনশন ইতে বলছে হি ক্রিটিসাইজড দ্য ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অফ আদার পিরামিডস ইন আদার পিরামিডস ইন ইজিপ্ট। এখানে হি ক্রিটিসাইজ করছে, এটারও কোনো কনসেপ্ট নাই। আদার পিরামিডস ইন ইজিপ্ট, এটারও কনসেপ্ট নাই। পুরো প্যারাগ্রাফে এই অপশনটা নট গিভেন। সো ই এমনি আমরা চুজ করতাম না। সো এখানে এ এবং সি চুজ করার একটা চান্স আছে। দুইটা এরিয়া দেখাইলাম, দেখতে আসলে মনে হয় যে অ্যান্সারটা এটা, বাট আসলে ঘটনাটা এরকম না। আবার বি এবং ডি অনেক কিসের জন্য দেখলে মনে হয় যে না এটা অ্যান্সার না, কিন্তু আসলে এটা অ্যান্সার, এই জিনিসটা আমি দেখানোর ট্রাই করলাম। সো ট্র্যাপ টাইপ 1-এ আমি 5টার মতো এক্সাম্পল দেখানোর ট্রাই করলাম। চলেন যাই ট্র্যাপ টাইপ 2-তে। টাইপ 2, সো টাইপ 2-তে যেটা আছে সেটা হচ্ছে ট্রু অ্যান্সার্স আমরা পাবো, যেটার দুইটাই কারেক্ট মনে হয়, মানে কনফিউজিং কোশ্চেন টাইপ। ঠিক আছে, প্যাসেজে পড়লে আপনার মনে হবে একটা, কিন্তু আসলে অ্যান্সার হবে আরেকটা। সো এরকম কিছু কোয়েশ্চেন টাইপ একটু দেখি। প্রথম প্যাসেজে এরকম কিছু মনে হয় না আছে, সেকেন্ড প্যাসেজে আছে। সেকেন্ড প্যাসেজে দ্য স্টেপ পিরামিড অফ ডিজেতে আছে ই নাম্বার প্যারাগ্রাফ। ই নাম্বার প্যারাগ্রাফে আপনি দেখেন এখানে কি বলছে। এটা লিস্ট অফ হেডিংস চাইছে, বাই দ্য ওয়ে 18 নম্বর কোয়েশ্চেন, এখানে লিস্ট অফ হেডিংস চাইছে প্যারাগ্রাফ ই এর। সো ইতে যেটা বলছে সেটা হচ্ছে বেরিয়াল একটু স্কিম করি। দ্য বেরিয়াল চেম্বার অফ দ্য টম্ব ওয়ার দ্য কিংস বডি লেড টু রেস্ট was dug beneath the base of pyramid, surrounded by vast maze, long tunnels that had rooms of them, discouraged robbers. One of the most mysterious discoveries found inside the pyramid was a large number of stone vessels. Over 40,000 of these vessels of various shapes and forms were discovered in the storerooms underneath passages. They are inscribed with names with first and second ruler. There is no agreement among scholars why
These vessels were placed in the tomb of DJ. The archaeologist PL, who excavated most of the pyramid, believes they are stored and then given proper burial. There are other historians, however, who claim the vessels were dumped into shafts. ওকে, সো এই প্যারাগ্রাফটা পড়লে আপনার যেটা মনে হবে যে এখানে কোনো মিস্টিরিয়াস ডিসকভারি আছে, এবং এই মিস্ট্রিটা যে এখানে যে বলছে ওয়াই, এই মিস্ট্রিটার একটা অ্যান্সার মনে হয় এখান থেকে এর মধ্যে দেওয়া আছে, মিস্ট্রিটার একটা সলিউশন এখানে দেওয়া আছে। সো সবচেয়ে প্রবেবল অ্যান্সার যেটা আপনার কাছে লাগতে পারে সেটা হচ্ছে XIX, the answer to some unexpected questions. The answer to some unexpected question. Unexpected হইতে পারে মিস্টিরিয়াস, এর জন্য ওয়াই একটা কোয়েশ্চেন। সো দ্য অ্যান্সার হইতে পারে এখান থেকে এই পর্যন্ত, এটা সবচেয়ে প্রবেবল হইতে পারে। আপনি দিয়ে দিতে পারেন IX, বাট এটা রং অ্যান্সার। দিস আর রং অ্যান্সার। কারণ কি? কারণ হ্যাঁ ঠিক আছে, এখানে মিস্ট্রি আছে, এখানে ওয়াই আছে, আপনি আনএক্সপেক্টেড কোয়েশ্চেনের রেফারেন্স এখানে পাবেন, বাট এখান থেকে এই পর্যন্ত অ্যান্সার দেয় নাই। এখানে দুইটা ডিফারেন্ট বিলিফের কথা বলছে, যেমন হাউএভার আগে এই আর্কিওলজিস্ট একটা জিনিস বিলিভ করতো, হি বিলিভড এইটা আমার পড়ার দরকার নেই, এই জিনিসটা বিলিভ করতো। হাউএভার আদার হিস্টোরিয়ানসরা বিলিভ করতো এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? সো এখানে কিন্তু কোনো ডিরেক্ট অ্যান্সার দেয় নাই, এখানে যে দুইটা ডিফারেন্ট মতবাদ আছে এটার কথা বলছে। সো এটার অ্যান্সার কোনো দিন হইতে পারে না। সো ইনস্টেড দ্য অ্যান্সার হচ্ছে আসলে এইটা, এক নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। কারণ দ্য এরিয়াজ আর্টিফ্যাক্টস উইথ ইন দ্য পিরামিডের কথা বলছে। দেখেন দ্য ভাস্ট মেজ, লং টানেলস, রুমস, এগুলো সব হচ্ছে এরিয়া রিলেটেড ওয়ার্ড। আর্টিফ্যাক্ট চান, আর্টিফ্যাক্ট আপনি পাবেন 4000 ভেসেলস বা স্টোন ভেসেলস, এটা হচ্ছে আর্টিফ্যাক্ট। এবং উইদিন দ্য পিরামিড ইটসেলফ, উইদিন দ্য পিরামিডের ওয়ার্ড আপনি পাবেন সবার আগে ডাক বিনিথ দ্য বেস অফ দ্য পিরামিড, এটা একটা ওয়ার্ড। আবার পাবেন যে ফাউন্ড ইনসাইড দ্য পিরামিড, ইনসাইড তো ডিরেক্টলি উইদিনের প্যারাফ্রেজ, উইদিনের সিমিলার ওয়ার্ড। উইদিন দ্য পিরামিড মানে হচ্ছে ইনসাইড দ্য পিরামিড, একদম অ্যান্সার হচ্ছে নাম্বার 1। ওকে, সো এরকম আরেকটা প্যারাগ্রাফ আছে মোস্ট প্রবলি নাম্বার 19, যেখানে মনে হয় একটা কিন্তু আসলে অ্যান্সার হয় ডিফারেন্ট। যেমন একটু ক্লিন করি এটা, এফ নাম্বারে বলছে, নাম্বার 19 মানে হচ্ছে এফ নাম্বার প্যারাগ্রাফ। আপনি এখানে দেখবেন যে আনফর্চুনেটলি অল দ্য precautions of intricate design of underground networks did not prevent robbers finding a way in. DJ's gravegood and even his body was stolen at some point in the past, and all archaeologists found was a small number of valuables overlooked by the thieves. There was enough left throughout the pyramid and its complex, however, to astonish and amaze the archaeologists who excavated it. এখানে দেখেন আপনি সবার আগে পেতেছেন did not prevent robbers, grave goods and even his body was stolen. সো আপনার সবার আগে মনে হইতে পারে যে নেগেটিভ একটা প্যারাগ্রাফ। সো আপনি লিস্ট অফ হেডিংসে খোঁজার ট্রাই করবেন যে নেগেটিভ কই আছে, কোন প্যারাগ্রাফটা নেগেটিভ বা কোন হেডিংটা নেগেটিভের দিকে লিড করে। কিন্তু আসলে প্যারাগ্রাফটা এই দিকে লিড করে নাই, প্যারাগ্রাফটা লিড করছে কোন দিকে, যে স্মল নাম্বার অফ ভ্যালুয়েবলস স্টিল রয়ে গেছিল ইন দ্য গ্রেভ, however a small number was enough to astonish and amaze the historians. সো এইটার অ্যান্সার হচ্ছে এই যে এটা, an incredible experience despite the few remains. Few remains মানে a small number of valuables, despite মানে however, আর incredible experience মানে হচ্ছে astonish and amaze. সো সবগুলা পুরাটার আইডিয়া যেহেতু আমি প্যারাফ্রেজড অবস্থায় পাইছি, তার মানে 19 এর অ্যান্সার হচ্ছে VIII। যদিও প্যারাগ্রাফ স্টার্ট হয় একদিকে কিন্তু আসলে অ্যান্সার হয়ে গেছে আরেক দিকে, ঠিক আছে? সো এরকম আরও একটা প্যাসেজ দেখি যেখানে এরকম টাইপ মানে সরি
প্যাসেজ পড়লে মনে হয় একটা অ্যান্সার, কিন্তু আসলে অ্যান্সার আরেকটা, মানে দুইটা অ্যান্সার এরকম লাগে যে অ্যান্সারটা রাইট হইতে পারে। সো প্রথম প্যারাগ্রাফটাই আছে, 27 নাম্বারটা এরকম, একটু দেখি, সরি 27 নাম্বারে কি বলছে একটু দেখি। 27, দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টেলস আস অ্যাবাউট হোয়াট। তো ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ে দেখি কি বলছে। অ্যাকর্ডিং টু এ লিডিং বিজনেস, আচ্ছা এর চেয়ে ভালো আমি একটু অপশনটা আগে পড়ি, হ্যাঁ। এতে বলছে দ্য কাইন্ডস অফ জবস দ্যাট উইল বি মোস্ট এফেক্টেড বাই দ্য গ্রোথ অফ এআই। বি, দ্য এক্সটেন্ট অফ হুইচ এআই উইল অল্টার দ্য নেচার অফ ওয়ার্ক দ্যাট পিপল ডু। Extent to which AI will alter the nature of the work. C, the proportion of the world's labor force that will have jobs in the AI future. D, the difference between embodied and disembodied AI that will impact on workers. আচ্ছা আমি পড়ছি অপশনগুলো, এখন একটু এই নাম্বারটা পড়ি, একটু স্কিম করে দেখি কি বলছে। অ্যাকর্ডিং টু লিডিং বিজনেস, 3 to 14 global workforce will need to switch different occupation within 10 to 15 years, and all workers need to adapt as the occupations evolve alongside the capable machines. Automation or embodied AI is one aspect of the effects of technology on the labor market. Disembodied AI is another. আচ্ছা, তো এই অপশনগুলো বা এই প্যারাগ্রাফটা পড়লে সবার আগে চোখ পড়ে 3 to 14 গ্লোবাল ওয়ার্কফোর্স। তো এটা দেখলে মনে হইতে পারে যে অ্যান্সার সি, দ্য প্রপোর্শন অফ দ্য ওয়ার্ল্ডস লেবার। খুব ইজিলি এটা ম্যাচ হয়ে যায়, এটাকে খুব অ্যাট্রাকটিভ লাগে। কিন্তু এখানে ঘটনা হচ্ছে সিতে বলছে হু উইল হ্যাভ জবস, এখানে একবারও বলে নাই 3 to 14% উইল হ্যাভ জবস। এখানে বলছে 3% উইল হ্যাভ এ ডিফারেন্ট অকুপেশন, উইল নিড টু সুইচ দেয়ার জব। সো এটা তো অ্যান্সার হইতে পারে না, ঠিক না? তাছাড়া আবার এমবডিড এবং ডিসএমবডিড এআই দেখলে, কারণ এমবডিড ডিসএমবডিড এআই দেখলেও মনে হইতে পারে ডি অ্যান্সার, কিন্তু ডিতে বলছে ডিফারেন্স বিটুইন দেম। এখানে এমবডিড এবং ডিসএমবডিডের মধ্যে কোনো ডিফারেন্সের কথা নাই, সো ডি আমার অ্যান্সার হবে না। সো দ্য রাইট অ্যান্সার ইজ বি আসলে। দ্য এক্সটেন্ট টু উইচ এআই উইল অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক। কেন অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক? Because they have to switch to a different occupation. They have to adapt as the occupations evolve with the machines, মানে AI. Okay, the extent to which alter the nature, ওয়ার্কের নেচারটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমি আজকে যে কাজটা করতেছি 3 to 14 গ্লোবাল ওয়ার্কফোর্সের 15-20 বছরের মধ্যে ডিফারেন্ট কাজ করতে হবে, নেচারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো দ্য অ্যান্সার ইজ বি। এরকম আরেকটা প্যারাগ্রাফ আছে, আরেকটা কোয়েশ্চেন আছে, আই এম সরি, মোস্ট প্রবলি 29 নাম্বারটা, একটু দেখি 29 নাম্বারটা কি বলছে। হোয়াট ডিড পি অবজার্ভ অ্যাট এ টেলিকমিউনিকেশনস কোম্পানি। আচ্ছা, আমি যদি একটু টেলিকমিউনিকেশনস কোম্পানি খুঁজি তাহলে এই টেলিকমিউনিকেশন কোম্পানি এখানে পাওয়া যেতেছে। চলেন এটা নিয়ে একটু দেখি এখানে কি বলছে এবং পি কি অবজার্ভ করছে। পি অবজার্ভ করে দেখছে যে স্কিম করি, সেলস পারসন ওয়ার্ক থ্রু পার্সোনাল কন্ট্যাক্ট, হাউএভার কোম্পানি started using AI and AI defined when manager should contact customers about which campaign and what to offer. আচ্ছা, এটা একটা আইডিয়া। এরপরে বলছে যে পি বিলিভস এ শর্ট সাইটেড ভিউ is to learn through the AI algorithm and become dependent on its instruction. এটা পড়লে খুব ইজিলি, আচ্ছা এখানে কি বলছে আরেকবার বলি, যে ওয়ার্কার্স লার্ন থ্রু দ্য অ্যালগোরিদমস আই অ্যান্ড বিকাম ডিপেন্ডেন্ট অন ইটস ইনস্ট্রাকশন। ওকে, সো এটা পড়লে আপনার সবার আগে ডি মনে হতে পারে। ডিতে কি বলছে একটু দেখি, স্টাফ অ্যালাউইং এআই টু ক্যারি আউট টাস্কস দে অট টু ডু দেমসেলফ। দেখে মনে হতে পারে যে যেহেতু ওয়ার্কাররা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে অন অ্যালগোরিদম বা অন এআই's ইনস্ট্রাকশন, আপনার মনে হইতে পারে যে স্টাফরা অ্যালাউ করতেছে এআইকে টু ক্যারি আউট টাস্কস দ্যাট দে অট টু ডু দেমসেলফ, কিন্তু একবারও বলে নাই স্টাফরা অ্যালাউ করতেছে এআইকে।
এবং একবারও বলে নাই যে স্টাফরা ওই সব টাস্ক অ্যালাউ করতেছে যেটা তারা নিজেরা করবে, অট টু ডু দেমসেলস। এই কনসেপ্টগুলো নাই। এই কনসেপ্টগুলো না থাকার কারণে ডি অ্যান্সার না। যদিও ডিরে দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগে, বাট এটা অ্যান্সার না। অ্যান্সার হচ্ছে তার পরের প্যারাগ্রাফে, দেখেন এখানে কি বলছে, we are seeing cases where workers feed the algorithm with false data to reach their targets। ঠিক আছে, তাদের টার্গেট রিচ করার জন্য ওয়ার্কার্স অ্যালগোরিদমকে ফলস ডেটা ফিড করতেছে। সো দ্য রাইট অ্যান্সার আসলে সি নাম্বারটা, স্টাফ মেকিং শিওর দ্যাট এআই প্রডিউসেস রেজাল্টস দ্যাট দে ওয়ান্ট মানে হচ্ছে রিচ দেয়ার টার্গেট, অ্যান্ড মেকিং শিওর মানে হচ্ছে মেকিং শিওর এআই প্রডিউসেস ওই সব ডেটা যেটা তারা চায়। এর মানে হচ্ছে ওয়ার্কার্স ফিডিং অ্যালগোরিদমস উইথ ফলস ডেটা to reach the results, to produce the results they want. That's why the C is our answer. যদিও দেখতে আরেকটাকে মনে হয়, কিন্তু আসলে অ্যান্সার এটা। ওকে, সো এগুলোই ছিল আসলে টাইপ 2 এর এক্সাম্পলসের মধ্যে কিছু। এখন আমরা দেখব টাইপ 3। টাইপ 3 হচ্ছে বেসিক্যালি রিয়াল ডিফিকাল্টি ইজ প্যারাফ্রেজিং, মানে খুব ডেঞ্জারাস প্যারাফ্রেজিং যেখানে করে ওই সব কোশ্চেনের কিছু এক্সাম্পল। ঠিক আছে, এগুলো নর্মাল প্যাসেজ 3তেই পাওয়া যায়। অনেক ডেঞ্জারাস প্যারাফ্রেজিং, মানে আপনি বিশ্বাসও করতে পারবেন না কতটা ডিপলি জিনিসটাকে প্যারাফ্রেজ করা হয়। যেমন কিছু কোশ্চেন আছে এখানে, মোস্ট প্রবাবলি 33 নাম্বার এরকম। তো চলেন 33 নাম্বারটা দেখি। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ চাইছে। বলছে যে স্টাফস আর ডিটার্ড, দে আর ডিটার্ড মানে হচ্ছে স্টপড, ডিটার্ড মানে হচ্ছে নট এনকারেজড। দ্য স্টাফস আর ডিটার্ড ফ্রম আইডিয়া নাম্বার 1 মানে এক্সপেরিমেন্টিং, অ্যান্ড আইডিয়া নাম্বার 2 ইউজিং দেয়ার ওন সামথিং। এইটুক পড়লেই চলবে। সো স্টাফস আর ডিটার্ড ফ্রম ডুইং টু থিংস। ওকে, সো এই জিনিসটা আসলে কোথায়, এটা একটুখানি আমার বের করতে হবে। ওকে, এই যেখানে আছে ডিসকারেজড, একদম ডাইরেক্টলি চোখ পড়ছে এটাতে। অল্টারনেটিভ এক্সপ্লোরেশনস আর ইফেক্টিভলি ডিসকারেজ। সো অল্টারনেটিভ এক্সপ্লোরেশনসগুলোর মধ্যে এম ড্যাশ এবং কানেক্টর দিয়ে অল্টারনেটিভ এক্সপ্লোরেশনকে ব্যাখ্যা করছে। এক্সপেরিমেন্টেশন অ্যান্ড হিউম্যান ইনস্টিংক্ট, এখানে দুইটা আইডিয়া দিছে। সো আমার কিন্তু এখানে দুইটা আইডিয়া আছে, স্টাফস আর ডিটার্ড ফ্রম এক্সপেরিমেন্টিং, এই যে এক্সপেরিমেন্টেশন আর এক্সপেরিমেন্টিং ম্যাচ হয়ে গেছে, অ্যান্ড ইউজিং দেয়ার ওন সামথিং। এখন এখানে বলছে হিউম্যান ইনস্টিংক্ট, দেয়ার মানে তো হিউম্যান, সো ইনস্টিংক্ট হচ্ছে কি অ্যান্সার, ইউজিং দেয়ার ওন ইনস্টিংক্ট। ওকে, সো ইনস্টিংক্ট আমার যদি অ্যান্সার হয় তাহলে এটার রিলেটেড ওয়ার্ড কোনটা? প্রেশার, স্যাটিসফ্যাকশন, ইনটুইশন, প্রমোশন, রিলায়েন্স, কনফিডেন্স, ইনফরমেশন, কোনটা দেখলে মনে হয় না, কারণ ইনস্টিংক্ট এমন একটা ওয়ার্ড যেটা একটু C1 C2 লেভেলের। ইনস্টিংক্ট এর মিনিং হচ্ছে ইন্টেলিজেন্স। ইনস্টিংক্ট মানে হচ্ছে ইন্টেলিজেন্স। আর ইন্টেলিজেন্স যদি আপনি এখন খুঁজতে যান তাহলে আপনি পাবেন সি নাম্বার, ইনটুইশন। ইনটুইশন ইজ আ ওয়ার্ড দ্যাট গোজ উইথ ইন্টেলিজেন্স। ঠিক আছে, ইনটুইশন ইজ আ ওয়ার্ড দ্যাট গোজ উইথ ইন্টেলিজেন্স। ইনস্টিংক্ট কিন্তু ডিরেক্টলি ইনটুইশনের সাথে কানেক্টেড না। বাট আপনি যদি এইভাবে যদি ওয়ার্ডের ভোক্যাবের চেইন বোঝা ট্রাই করেন তাহলে আপনি বুঝে যাবেন যে সি ইজ দি অ্যান্সার। ওকে, তো এখানে কিন্তু ভালো একটা প্যারাফ্রেজিং করা হয়েছে। সেম কাজটা করা হয়েছে 34এও সেম কাজটা করা হয়েছে। এখানে বলছে 34 নম্বর কোশ্চেনটা যদি পড়ি আমরা, এখানে বলছে টু অ্যাভয়েড this kind of situation, P observed researchers are trying to make AI decision making easier to understand by easier to comprehend and to increase users dash with regard to technology. ওকে, এই কথাগুলো কোথায় আছে একটু আমার দেখতে হবে। এই যে রিসার্চার্স আর ট্রাইং টু অ্যাভয়েড, সো আমি অ্যাভয়েড পাইছি, রিসার্চার্স পাইছি। The objective is to make AI decision, AI's technology is more trustworthy and transparent, এরকম একটা কথা আছে, so that organizations individuals understand how AI decisions are made.
ওকে, সো এখানে অনেক কিছুই বলছে, আমি একটু দেখি কী কী পাইছি। যেমন রিসার্চার্স অ্যাভয়েড এটা পাওয়া গেছে। এরপরে এআই ডিসিশন মেকিং প্রসেস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড এটাও আছে। আন্ডারস্ট্যান্ড হাউ এআই ডিসিশনস আর মেড এটাও আছে। সো যেটা নাই সেটা হচ্ছে এই এরিয়ার মধ্যে কিছু, ঠিক আছে। কোশ্চেনে বলছে অ্যান্ড টু ইনক্রিজ ইউজার্স ড্যাশ উইথ টেকনোলজি, আর এখানে বলছে মেক এআই টেকনোলজিস মোর ট্রাস্টওয়ার্দি অ্যান্ড ট্রান্সপারেন্ট। এখানে দেখেন মোর আছে, মোর মানে হচ্ছে ইনক্রিজ। সো টু ইনক্রিজ ইউজার্স ট্রাস্টওয়ার্দিনেস অ্যান্ড ট্রান্সপারেন্সি। ওকে, সো ট্রাস্টওয়ার্দি অ্যান্ড ট্রান্সপারেন্সি, সো এই দুইটা জিনিস এর সাথে কোন ওয়ার্ডটা যে একটু দেখি, প্রেশার, স্যাটিসফ্যাকশন, প্রমোশন, রিলায়েন্স, কনফিডেন্স, ইনফরমেশন, এটা একটু ডিফিকাল্ট। কারণ ট্রাস্টওয়ার্দি এবং ট্রান্সপারেন্সি এর সাথে কিন্তু ট্রাস্ট ডিপেন্ড, মানে ট্রাস্ট কিন্তু এমন একটা ওয়ার্ড যে জিনিসটা থেকে মানুষ যদি আপনি যদি কোনোটা ট্রাস্ট করেন তাইলে আপনি ওই ব্যাপারটায় কনফিডেন্ট থাকবেন। যখন কোনো সোসাইটি একটা টপিকের উপর ট্রাস্টেড থাকবে তখন কিন্তু তাদের এটার উপর কনফিডেন্স থাকবে। সো ট্রাস্টওয়ার্দি এবং ট্রান্সপারেন্সি এই দুইটা ওয়ার্ড দিয়ে আসলে বেসিক্যালি কনফিডেন্সকে বোঝানোর ট্রাই করছে। ক্যামব্রিজ এরকম প্যাটার্নে আরও অনেক প্যাসেজে ট্রাস্টওয়ার্দিনেসকে কনফিডেন্সের সাথে জোড়া দিছে, ঠিক আছে। আপনি আরও অনেক প্যাসেজ দেখবেন যেখানে এই কাজটা ওরা করছে। সো ভয় পাওয়ার কিছু নাই। ট্রাস্টওয়ার্দি এবং ট্রান্সপারেন্সি মানে হচ্ছে বেসিক্যালি কনফিডেন্স। প্যারাফ্রেজিংটা অনেক ডিপ, এর জন্য ভোক্যাবের নলেজ থাকাটা আসলেই অনেক ইম্পর্টেন্ট। ওকে, তাছাড়া আরও একটা আছে, মোস্ট প্রবাবলি আরেকটা না আরও দুইটাও থাকতে পারে, যেখানে আপনি পড়বেন কিন্তু এই অপশন রিলেটেড কিছু বলে নাই, ডিরেক্টলি এই অপশন রিলেটেড কিছু বলে নাই, কিন্তু বলছে একটু অন্য ওয়েতে। যেমন 37 নম্বর, AI's potential to transform people's lives has parallels with major cultural shifts which occurred in previous era. So আরেকবার পড়ি, AI's potential to transform people's lives has parallels with major cultural shifts which occurred in previous era. So এখানে has parallels with মানে হচ্ছে is equal to বা is similar to. So major cultural shifts in the past is equal to AI's potential to transform people's lives. এই জিনিসটা প্যাসেজে দেওয়া আছে, কোথাও না কোথাও দেওয়া আছে, একটু অন্যভাবেও দেওয়া থাকতে পারে। এটার লোকেশনটা আসলে কোন জায়গায় আমি একটু দেখাই, একদম লাস্টে এই যে জাস্ট অ্যাজ থেকে ঠিক এই যে এই জায়গায়। সো বেসিক্যালি কোশ্চেনে কী বলছে আমি আরেকবার বলি, AI can transform people's lives which is similar to major cultural shifts of the past. এই জিনিসটা এই লোকেশন সেন্টেন্সে ডিরেক্টলি মেনশন করা নেই। যদি আমি পড়ি, হচ্ছে জাস্ট অ্যাজ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ব্রট পিপল পাস্ট subsidized agriculture and the corporate revolution enabled mass production, a third revolution has been pronounced which is not only of technology but also social. Basically third revolution কে হয় AI, যে AI's potential to transform people লাইফের সাথে জোড়া দিতে চাইছে। কিন্তু এই থার্ড রেভলিউশন কিভাবে মেজর কালচারাল শিফটস বা প্রিভিয়াস এরার সাথে ম্যাচ ছিল দেখেন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং কর্পোরেট রেভলিউশন হচ্ছে প্রিভিয়াস এরার উদাহরণ, এবং মেজর কালচারাল শিফটসের উদাহরণ হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ম্যাস প্রোডাকশন। প্রিভিয়াসলি মেজর কিছু হিস্টোরিক্যাল ইভেন্টস ঘটছে, যেমন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে এগ্রিকালচার হওয়া এবং কর্পোরেট রেভলিউশনের সাথে ম্যাস প্রোডাকশন হওয়া। এই কথাগুলোকে প্যাসেজে খুবই ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করছে, যেমন মেজর কালচারাল শিফটস এবং প্রিভিয়াস এরার সাথে জোড়া দিছে। এটাকে বলে টপিক ওয়ার্ডকে এক্সাম্পল ওয়ার্ড এর সাথে জোড়া দেওয়া।
এই প্যারাফ্রেজিংটা যদি আপনি ধরতে না পারেন তখন আপনি এই টাইপের ট্র্যাপে পড়ে যান, ঠিক আছে? সো প্যাসেজে এরকমই থাকে যে এক্সাম্পল ওয়ার্ড দেওয়া আছে, ওই রিলেটেড ওয়ার্ডগুলোকে কোয়েশ্চেনে তার টপিক ওয়ার্ড দিয়ে রিপ্লেস করে দেয়। সো মেজর কালচারাল শিফটস বলতে আসলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং কর্পোরেট রেভলিউশনকে বুঝেছে, এবং এটা যে প্যারালাল এর মানেই হচ্ছে এ থার্ড রেভলিউশন হ্যাজ বিন প্রোনাউন্সড উইচ ইজ অফ টেকনোলজি। সো বেসিক্যালি এআই ইজ প্যারালেল টু মেজর কালচারাল শিফটস ইন দ্য প্রিভিয়াস এরা, যদিও এই কথাটাকে ডিরেক্টলি এখানে মেনশন করে নাই। খুবই ডিপ প্যারাফ্রেজিং, খুবই টাফ প্যারাফ্রেজিং করছে এখানে। আরও একটা থাকতে পারে এখানে, লেট মি সি, যেমন আছে নাম্বার 40তে বলছে অথরিটিজ শুড টেক মেজার্স টু এনশিওর দ্যাট দেয়ার উইল বি অ্যাডিকুয়েটলি পেইড ওয়ার্ক ফর এভরিওয়ান। ওকে, সো এটারও খুব স্ট্রং একটা প্যারাফ্রেজিং আছে ঠিক এই জায়গায়। এখান থেকে এই পর্যন্ত এটা অ্যান্সার লোকেশন, এবং এখানে বলছে কি aims finding are a call to arms to leaders of organization, governments and banks to preempt the coming changes with bold new policies that guarantee full employment, fair income and thriving economic democracy. ঠিক আছে? সো এই অ্যান্সারিং লোকেশনটা কীভাবে 40-র সাথে কানেক্টেড আমি দেখাই। এখানে দেখেন বলছে লিডার্স অফ অর্গানাইজেশন, গভর্নমেন্টস এবং ব্যাংকস, এই তিনটা কথাকে কম প্রেস করে একটা ওয়ার্ডে নিয়ে আসছে অথরিটিজ হচ্ছে টপিক ওয়ার্ড, এবং এই টপিক ওয়ার্ডের এক্সাম্পল ওয়ার্ড হচ্ছে এই যে এক্সাম্পল 1, এক্সাম্পল 2 এবং এক্সাম্পল 3। একই এই টপিকটার এক্সাম্পল হচ্ছে 3টা এখানে দেওয়া আছে, এবং কোশ্চেনে আরও বলছে অথরিটি শুড টেক মেজার্স মানে হচ্ছে প্রিএম দ্য কামিং চেঞ্জেস উইথ নিউ পলিসিস। টেকিং মেজার্স বলতেই বুঝাইতেছে নিউ পলিসিস দ্যাট উইল বি অ্যাডিকুয়েটলি পেইড, that there will be adequately paid work for everyone. Adequately paid work for everyone, এই কথাটা, এই পুরো কথাটাকে ওরা এক্সপ্যান্ড করছে গ্যারেন্টি ফুল এমপ্লয়মেন্ট, ফেয়ার ইনকাম অ্যান্ড এ থ্রাইভিং ইকোনমিক ডেমোক্রেসি। এই পুরা কথাটাকে ওরা ম্যাচ করছে উইল বি অ্যাডিকুয়েটলি পেইড ওয়ার্ক ফর এভরিওয়ানের সাথে। কারণ পেইড ওয়ার্ক মানে হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট অ্যান্ড ফেয়ার ইনকাম, এবং এটাই গ্যারেন্টি দেওয়া মানে হচ্ছে দেয়ার উইল বি অ্যাডিকুয়েট ইনাফ, ঠিক আছে? অ্যাডিকুয়েট ফর এভরিওয়ান। ওকে, সো দিজ আর দ্য প্যারাফ্রেজেস। এর জন্যই এটাকে খুবই ডিফিকাল্ট কাতারে ধরা হয়। 40-র অ্যান্সারটা রং হয়ে যায় এইসব জিনিসের জন্যই, কারণ আমরা প্যারাফ্রেজিংটা আসলে ধরতে পারি না। এই গেল আসলে টাইপ নাম্বার 3 এই জায়গায়। সো টাইপ 4, ওকে, টাইপ 4 হচ্ছে দ্য স্কোর ডিস্ট্রয়িং ট্র্যাপস। আসলে কি জানেন, এই ট্র্যাপটা অনেক ইজি, ট্র্যাপটা আসলে এত কঠিন না, কিন্তু যখন আপনি প্রথমবার করতে যাবেন এটা, তখন এটা আপনার মানে এইসব কোশ্চেন্সগুলো আপনার রং হয়ে যেতে পারে। সো ইজি কাদের জন্য? বেসিক্যালি যারা রং যে মানে যারা অ্যানালাইসিস বেশি করে, যাদের প্যাসেজ রং হয় এবং কোয়েশ্চেনগুলো ওরা বসে বসে অ্যানালাইসিস করে যে কেন এটা আমার রং হইলো, রাইট লজিকটা কী ছিল, এবং আবার লজিকটা রাইট লজিকের থেকে কতটুকু দূরে ছিল, এইসব জিনিস নিয়ে আলোচনা যারা করে, যারা এক্সট্রা এফোর্টস দেয়, তাদের জন্য টাইপ 4 অনেক ইজি। বাট স্টিল যখন আপনি ফার্স্ট টাইম করতে যাবেন এই জিনিসগুলো একটু ডিফিকাল্ট হয়, বা এই কোয়েশ্চেন টাইপসগুলা ট্র্যাপের আন্ডারে যে কোয়েশ্চেন টাইপগুলো আছে এইটার সলিউশনটা একটু ইজি হয় এবং একটু কঠিন হয়, যার কারণে আপনার অ্যান্সার রং হয়ে যেতেই পারে। 4 নম্বরটা, পোলার বেয়ার্স আর এবল টু কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্ট্রল বাই জেনেটিক মিনস। সো আপনি যদি স্ক্যান করেন তাহলে ইজিলি পেয়ে যাবেন ব্যাড কোলেস্ট্রল এই জায়গায়। দিস ইজ দ্য এরিয়া অফ ব্যাড কোলেস্ট্রল। বাই দ্য ওয়ে, কেউ যদি ভাবেন যে এইগুলো এত ফাস্ট কীভাবে স্ক্যান করে বের করে ফেলতেছি, কারণ এই প্যাসেজটাই লাস্ট ভিডিওতে একটা কন্টেস্ট করা হয়েছিল আমার 10 জন স্টুডেন্টস নিয়ে। যদি কেউ ওই ভিডিওটা মিস করে থাকেন, ওই ভিডিওতে আমরা 1 থেকে 40 সবগুলা কোয়েশ্চেনের একটা অ্যান্সারিং গেম খেলছি আমার 10 জন স্টুডেন্টকে নিয়ে।
খুব এক্সাইটিং একটা ভিডিও ছিল, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখলে 40টা কোশ্চেনেরই লজিক্যাল অ্যান্সার্স আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? বাট আজকে আমরা ট্র্যাপসগুলো নিয়ে আলোচনা করতেছি যে আসলে রং কেন কেন হয় স্টুডেন্টসদের। 4th নাম্বার কোশ্চেনে বলছে পোলার বেয়ার্স আর এবল টু কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্ট্রল বাই জেনেটিক মিনস। আর লোকেশন সেন্টেন্সে বলছে Allen colleagues found that polar bears have a gene known as Jamunchetahok which reduces levels of LDL which is a form of bad cholesterol. So এখানে বলছে they have a gene, they মানে হচ্ছে polar bears have a gene which reduces the levels of bad cholesterol. এই টুক পড়লে আপনি দেখবেন কি আপনার যেটা গেম ওয়ার্ড ছিল বেসিক্যালি এবল টু কন্ট্রোল করতে পারে কিনা, এবল টু কন্ট্রোল এর ডিরেক্ট রেফারেন্স এখানে দেওয়া নেই, বাট এখানে একটা কথা বলছে যে রিডিউস করতে পারে, একটা জিন আছে যেটা রিডিউস করতে পারে ব্যাড কোলেস্ট্রল, তার মানে কনটেক্সচুয়াল মিনিং হচ্ছে পোলার বেয়ার্স কন্ট্রোল করতে পারে ব্যাড কোলেস্ট্রল। সো বেসিক্যালি এখানে আসলে রিডিউসের সাথে কন্ট্রোলকে ওরা প্যারাফ্রেজ আকারে প্রেজেন্ট করতে চাইছে, বাট আমরা যদি ফার্স্ট টাইম এটা করতাম এইটা ধরতে একটু ডিফিকাল্ট হইতো, সো আমাদের রং হইতেই পারতো। দেন আমরা কি করতাম, অ্যানালাইসিস করতাম, অ্যানালাইজ করে প্যাটার্নটা শিখতাম, এবং সেম প্যাটার্ন যখন ফিউচারে আসতো তখন আর মিস্টেক হইতো না। সো স্বাভাবিক, এটা পরবর্তীতে যখন এই প্যাটার্ন আপনি আবার যখন করবেন তখন আপনার এটা মিস্টেক হবে না, খুব স্বাভাবিক। এর জন্যই বলছি টাইপ 4টা ইজি, টাইপ 4 ট্র্যাপটা ইজিয়ার। তো এরকম আরেকটা ট্র্যাপ আছে, মোস্ট প্রবলি 14 নাম্বার লিস্ট অফ হেডিংসটা, হ্যাঁ 14 নাম্বার লিস্ট অফ হেডিংসটা মানে প্যারাগ্রাফ এর লিস্ট অফ হেডিংস। তো চলুন প্যারাগ্রাফ এতে কি আসছে একটু দেখি। পিরামিডস মোস্ট ফেমাস মনিউমেন্ট ইজিপ্ট অ্যান্ড স্টিল হোল্ড ইন্টারেস্ট ফর পিপল। These grand tributes to the memory of the kings have become linked. These tributes have become linked to the country, even though other countries such as Chinese and Maya also built pyramids. The evolution of pyramids has been written and argued for centuries. However, there is no question that the Egypt is concerned. As far as Egypt is concerned, it began with one monument to one king by one brilliant architect, which is the pyramid of Giza. এখানে প্যারাগ্রাফটা কি করছে, পিরামিডের সিগনিফিকেন্স এবং স্টিল যে এটার প্রতি মানুষের ইন্টারেস্ট আছে এটা নিয়ে ব্যাখ্যা করছে। দেন পিরামিডস আর লিঙ্কড উইথ দিস কান্ট্রি, ইজিপ্টের সাথে কানেক্টেড এটা বলছে। দেন এভলিউশন অফ পিরামিড নিয়ে একটা আর্গুমেন্ট বা ডিসএগ্রিমেন্ট ছিল, হাউএভার দেয়ার ইজ নো ডিসএগ্রিমেন্ট অ্যাবাউট সামথিং, ঠিক আছে? সো এইটা ম্যাচ করাটা, এখানে মেইন ঘটনাটা আসলে কি এটা ধরে ম্যাচ করা একটু ডিফিকাল্ট, কারণ এটা রাইট অ্যান্সার হচ্ছে আইভি হচ্ছে এ সিঙ্গেল সার্টিনিটি অ্যামং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস। সো আপনি সিঙ্গেল সার্টিনিটিটারে এখানে ডিরেক্টলি ম্যাচ করতে পারবেন না, কারণ কোনো জিনিস যদি আপনি দেখেন নো কোয়েশ্চেন মানে যে সিঙ্গেল সার্টিনিটি, এটাকে ডাইরেক্টলি ধরার খুব একটু ডিফিকাল্ট। সার্টিনিটিকে যদি আপনি আলাদা হিসাব করেন, সার্টিনিটি মানে হচ্ছে শিওরিটি, আর নো কোয়েশ্চেন মানে হচ্ছে নো ডাউট মানে তো শিওরিটি। সো নো কোয়েশ্চেন মানে হচ্ছে সার্টেনিটি, আর সিঙ্গেল কেন, কারণ ওয়ান অ্যান্ড দ্যাট ইজ এটা, দিস ইজ দ্য সিঙ্গেল সার্টেনিটি, সিঙ্গেল নো কোয়েশ্চেন অ্যামং আদার লেস ডেফিনিট ফ্যাক্টসের কথা কই বলছে, রিটেন অ্যান্ড আর্গিউড মানে হচ্ছে এখানে ডাউটস ছিল, ঠিক আছে? আর ডাউটস মানে হচ্ছে লেস ডেফিনিট না মানে তো এটা নিয়ে আর্গুমেন্ট আছে, ডেফিনিট না মানে তো এটা নিয়ে ডিসএগ্রিমেন্টস আছে, রাইট? সো দ্যাটস ওয়াই আইভি অ্যান্সার ধরাটা একটু ডিফিকাল্ট। তো অনেকেরই অ্যান্সারটা রং হইতে পারে, বাট যখন ও জানবে যে নো কোয়েশ্চেন মানে হচ্ছে সার্টেনিটি অ্যান্ড রিটেন আর আর্গিউড মানে লেস ডেফিনিট, তখনই ও প্যাটার্নটা বোঝা যাবে, এবং পরবর্তীতে এরকম অ্যান্সার রং হওয়াটার চান্স কম। তাছাড়া সেম ফাংশনটা পরের প্যাসেজ মানে থার্ড প্যাসেজের 28 নাম্বারেও আছে, যেমন অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ এসপি's ভিউ অফ দ্য নলেজ ইকোনমিটা কি, হোয়াট ইজ দ্য ভিউ অফ নলেজ ইকোনমি, ঠিক আছে? সো আমরা অপশনগুলো দেখি কি বলছে। এ নাম্বারে
it is having an influence on the number of jobs. B, it is changing people's attitude towards their occupation. সিতে বলছে it is the main reason why production sector is declining. ডিতে বলছে it is a key factor driving current developments in the workplace. সো এটার অ্যান্সার আসলে এই যে এই এরিয়াটা থেকে আসছে, এখান থেকে এই যে নলেজ ইকোনমি এখানে আছে, এই এরিয়া থেকে আসছে। সো একটু রিড করি আমরা এখানে কি বলছে। SP believes that some of the most fundamental changes are happening as a result of algorithmation of jobs that depend on data, not on production, which is known as knowledge economy. সো এইখানে আপনি পড়লে আপনি দেখবেন যে এখানে জবসের কথা আছে, যার কারণে আপনার অ্যাট্রাকটিভ লাগতে পারে দ্য নাম্বার অফ জবস, ইনফ্লুয়েন্স দ্য নাম্বার অফ জবস। বাট এখানে ঘটনাটা হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল চেঞ্জেস আর হ্যাপেনিং বিকজ অফ জবস দ্যাট আর ডিপেন্ডেন্ট অন ডেটা। দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে ডি, বিকজ ইট ইজ এ কি ফ্যাক্টর ড্রাইভিং দ্য কারেন্ট ডেভেলপমেন্টস মানে হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল চেঞ্জেস। Fundamental changes is the word of current developments in the workplace. And what is driving it? Driving the algorithmation, driving the knowledge economy. এটাই তো চাইছে। knowledge economy মানে হচ্ছে jobs that are dependent on data. So data dependent jobs are driving by making some fundamental changes. That's why it's a key factor driving current changes. So I hope আমরা বুঝতে পারছি 28 নাম্বারটা। 35 আছে, হ্যাঁ 35 আছে যেটা এটার সাথে কানেক্টেড। আমরা 35টা একটু দেখি 35-এ কি বলছে। 35, greater levels of automation will not result in lower employment. Greater levels of automation will not result in lower employment. Okay, এই কথাটার অ্যান্সারটা আসলে ঠিক এই জায়গায় দেওয়া। দেখি এই জায়গায় কি বলছে। It assumes that the number of jobs is fixed. In 30 years, 100 jobs are being, if 100 jobs, half of 100 jobs are carried out by robots, that doesn't mean that we are left with 50 jobs for humans. The numbers will increase. We would expect there should be 150 jobs. এখানে অনেক নাম্বারস দেওয়া, এই নাম্বারসের জন্য আপনার একটু ঝামেলা হইতে পারে। এবং এখানে আরেকটা জিনিসও বলছে যে হাফ অফ দ্য জবস উইল বি ক্যারিড আউট বাই রোবটস। তার মানে আপনার মনে হতে পারে যে রোবটস হিউম্যানের জব অবশ্যই নেওয়া যাবে। তো খুব স্বাভাবিকভাবেই আপনার মনে হতে পারে যে গ্রেটার লেভেলস অফ অটোমেশন উইল নট রেজাল্ট ইন লোয়ার এমপ্লয়মেন্ট। এটার সাথে এটা যায় না, বাট অবশ্যই এই জায়গায় অ্যান্সারটা আছে। এখানে দেখেন গ্রেটার লেভেলস অফ অটোমেশন যতই বাড়ুক না কেন জবের নাম্বার কিন্তু বাড়বে। হাফ ছিল যেটা, সেটা বলছে দ্য নাম্বার অফ জবস উইল ইনক্রিজ, কারণ 50টা জব যদি রোবট নেয় আরও 150টা জব জবসের সংখ্যা বেড়ে আরও 150টা হবে। সো গ্রেটার লেভেলস অফ AI উইল নট রেজাল্ট ইন লোয়ার এমপ্লয়মেন্ট হবে না। দ্যাট মিনস এমপ্লয়মেন্ট আস্তে আস্তে বাড়বে। সরি, আমার অ্যাপটা ক্র্যাশ করছে। যদি এত পাওয়ারফুল ডিভাইসে অ্যাপ ক্র্যাশ করে তাহলে কেমন লাগে, জিদ লাগে না? আচ্ছা যাই হোক, করতেই পারে, তার মানুষ ক্র্যাশ করে ডিভাইসে। যাই হোক, নট রেজাল্ট ইন লোয়ার এমপ্লয়মেন্ট রেজাল্ট করবে না, তার মানে এমপ্লয়মেন্ট ইনক্রিজ করবে। এটি তো এখানে ক্লিয়ারলি বলে দিছে, রাইট? এছাড়াও আরেকটা লোকেশন আছে যেখানে ডিরেক্টলি বলছে যে ইট ইজ দ্য লজ দ্যাট রিস্ট্রিক্ট দ্য সাপ্লাই অফ ক্যাপিটাল টু দ্য জব মার্কেট। লোয়ার এমপ্লয়মেন্টের জন্য দায়ী হচ্ছে বেসিক্যালি লজ, যারা সাপ্লাই টু দ্য ক্যাপিটাল মার্কেট, জব মার্কেটকে রেস্ট্রিক্ট করে, এর জন্য লোয়ার এমপ্লয়মেন্ট হয়। এরপর আবার ক্লিয়ারলি বলে দিছে নট দ্য অ্যাডভেন্ট অফ নিউ টেকনোলজিস দ্যাট কজেস আনএমপ্লয়মেন্ট, নট AI, not
অটোমেশন। সো আই হোপ আমরা বুঝতে পারছি এই টাইপের ঘটনাটা হচ্ছে, এগুলো আসলে এতটা ডিফিকাল্ট না। আপনি যখন এই প্যাটার্নে একবার মিস্টেক করে ফেলবেন, দেখবেন যে এই প্যাটার্নটা যখন একবার আপনার আয়ত্ত হয়ে গেছে, পরবর্তীতে আপনার আর এই প্যাটার্নে ঝামেলা হবে না। তার জন্য আমার একটা অ্যাডভাইস আছে আপনাদের প্রতি, যে আপনারা অবশ্যই এবং অবশ্যই অ্যানালাইসিস করবেন, মাস্ট। আপনার যেগুলো অ্যান্সার রং হচ্ছে, আপনি যদি অ্যানালাইসিস না করেন, তাহলে এই ট্র্যাপগুলোর থেকে আপনি বের হইতে পারবেন না, এই ট্র্যাপের থেকে বাঁচতে পারবেন না। আপনার স্কোর দেখবেন 23 থেকে 26-এর মধ্যেই আছে। যত বেশি অ্যানালাইসিস করবেন তত আপনার স্কোর বাড়তে থাকবে, এবং আপনি আস্তে আস্তে যখন দেখবেন যে না আমি 30 রিচ করে ফেলছি, তার মানে শিওর থাকেন আপনার ক্যাপাবিলিটি আছে 32, মানে 7.5 রিচ করার। 33 হইতে পারে 7.5, বাট আপনার 7.5 রিচ করার ক্যাপাসিটি আছে যদি আপনি 60-এ আটকায় থাকেন, সরি 26-এ আটকায় থাকেন। যত বেশি অ্যানালাইসিস করবেন, তত আপনি 26-এর থেকে 30-এ যেতে পারবেন, এবং ততই 30 থেকে 32-তে। বাই দ্য ওয়ে, আমার একটা বই বুক আমি আমার ওয়েবসাইটে রিলিজ করব। যারা এই পর্যন্ত আছেন তারাই একমাত্র জানতে পারবেন, যারা এই পর্যন্ত আর নাই তাদের জানার কোনো উপায় নাই। বুক আমি একটা রিলিজ করতে যাইতেছি, হয়তো এই মাসেই হবে। কারো যদি ইন্টারেস্ট থাকে যে না আমি বুকটা পড়তে চাই, বুকটা বেসিক্যালি আসলে কিসের উপর, এটা হচ্ছে আইএলটিএস রিডিং এর উপর, একদম এ থেকে জেড, বেসিক থেকে অ্যাডভান্স। মানে আপনি কিভাবে রিডিং পড়বেন, রিডিং পড়ার শর্টকাটস, বা রিডিং পড়ে আন্ডারস্ট্যান্ডিং কীভাবে বাড়াবেন, এগুলার শর্টকাটস থেকে শুরু করে একদম এক্সাম অ্যাপ্রোচের প্র্যাকটিসও আছে, অনেক কিছু আছে। এবং এই যে ট্র্যাপসগুলো দেখাইতেছি না, এই ট্র্যাপসগুলো বেসিক্যালি আমার বইয়ের থেকেই আমি এক্সট্র্যাক্ট করছি। সো সব কিছুই আছে, অল কোয়েশ্চেন টাইপসও আমি শেখাবো, ওই বইয়ের মধ্যে আছে, আমার ওয়েবসাইটেই আপনি পাবেন। সো কারো যদি ইন্টারেস্ট থাকে, আপনি কমেন্টে আপনার ইমেলটা দেওয়া যেতে পারেন, আমি আপনাকে ডিরেক্টলি রিচ করতে পারবো। এবং বইয়ের প্রাইসও বেশি রাখবো না, ওপেনিংয়ে আমি মোটামুটি অ্যারাউন্ড 300 অর সামথিং এরকম রাখতে পারি। সো আই হোপ সবার জন্য অ্যাফোর্ডেবল হবে, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা একটা এক্সাম অ্যাপ্রোচ দেখতে পারি, এই প্যাসেজটাই অথবা অন্য একটা প্যাসেজকে আমরা ফুল এক্সাম অ্যাপ্রোচ স্টাইলে সলভ করব 60 মিনিটের মধ্যে। এবং ট্রাই করব, মানে তখন আমরা আর এক্সপ্লেনেশন করব না, কারণ আমার 60 মিনিট সময় আছে। বাট আমি যেভাবে করতেছি সেটা যদি আপনি ফলো করেন, তাহলে আপনি সিস্টেমটা ধরতে পারবেন, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সাম অ্যাপ্রোচ মেথড। ওকে, সো নেক্সট ক্লাসে দেখা হোক আমাদের। নেক্সট ক্লাসে সবাই আসি। নেক্সট দিন এর ভিডিও নেক্সট উইকেই পাওয়া যাবে। আমি প্রত্যেক মাসে 4টা করে ভিডিও দেওয়ার ট্রাই করব, যেখানে একটা থাকবে প্যাসেজ ব্রেকডাউন, একটা থাকবে এরকম 40টা প্যাসেজ সলভ করবো আমার কিছু স্টুডেন্টস নিয়ে, যেখানে থাকবে ট্র্যাপ অ্যানালাইসিস, এবং লাস্টে থাকবে এক্সাম অ্যাপ্রোচ। সো সবগুলারই এপিসোড 1 করে দেখবেন আপনি। নেক্সট মান্থে এগুলো সবগুলার এপিসোড 2 আসবে, ঠিক আছে? সো টিল দেন সবাই ভালো থাকবেন, নিজেদের ভালো রাখার ট্রাই করবেন, কারণ আইএলটিএস পড়লে সবাই ভালো থাকে না, ব্রেনের মাথা খারাপ হয়েছে। ট্রাই করবেন অবশ্যই অ্যানালাইসিস করার, এবং মনে রাখবেন আপনি একজন হিউম্যান। আগে যারা বিদেশে গেছে ওরাও হিউম্যান ছিল, ওরা আপনার চেয়ে বেশি ক্যাপাবল যে এরকম না, আপনি ইনাফ ক্যাপাবল। ওকে, সো জাস্ট ট্রাই করতে থাকেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, নেক্সট দিন দেখা হবে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।